আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন চীন আর রাশিয়ার ঐক্য তিনি ভেঙে দেবেন। এই দুই দেশকে দূরে সরিয়ে রাখাকে তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বারবার বলেছেন ২৪ ঘণ্টার মধ্যে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করবেন আর চীনের ব্যাপারে বাইডেনের চেয়ে কঠোর হবেন। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প চীনের ব্যাপারে আগ্রাসী নীতি গ্রহণ করলে বরং বেইজিং আর মস্কোকে আরও ঘনিষ্ঠতার দিকে ঠেলে দিতে পারে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে ট্রাম্পের পরিকল্পনা এগোতে থাকে। প্রাথমিকভাবে মনে হচ্ছে মস্কোর সাথে সম্পর্ক জোরদারের মাধ্যমে বেইজিংকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতে পারেন ট্রাম্প। হেনরি কিসিঞ্জার শীতল যুদ্ধকালে এই ধরনের কৌশল প্রয়োগ করেছিলেন। চীনের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে চীন ও সোভিয়েত ইউনিয়নকে বিচ্ছিন্ন রাখতে চেয়েছিলেন তিনি। ট্রাম্পের পরিচিতি বলের অনেকেই এই কৌশলের সমর্থক। এদের মধ্যে মাইকেল ওয়ালস আছেন, যাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করতে চাচ্ছেন ট্রাম্প। ওয়ালসের মত হল যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেনের সংশ্লিষ্টতা কমিয়ে এনে চাইনিজ কমিউনিস্ট পার্টিকে মোকাবেলার বিষয়টিকে প্রাধান্য দেয়া, কারণ এটাকেই তিনি বড় হুমকি মনে করেন। ট্রাম্প এখন আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে মস্কো আর বেইজিং উদ্বেগের সাথে অপেক্ষা করছে কি ধরনের পরিবর্তন আসে মার্কিন পররাষ্ট্রনীতিতে। রাশিয়া মনে করছে ট্রাম্প ফিরে আসায় ইউক্রেনের জন্য পশ্চিমা সমর্থন কমে আসবে। অন্যদিকে চীনের আশঙ্কা তাদের বিরুদ্ধে আরও আগ্রাসী পদক্ষেপ নেবে নতুন মার্কিন প্রশাসন। ইউক্রেনের ব্যাপারে ট্রাম্পের পরিকল্পনা এখনও অজানা। বাইডেন ও ট্রাম্পের ক্ষমতা বদলের এই সময়টাকে উদ্বেগজনক হিসেবে দেখছে ক্রেমলিন। বাইডেন প্রশাসন সম্প্রতি কিয়েভকে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর তৈরি দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। এর মধ্যে রয়েছে ATACMS এবং স্টর্ম শ্যাডো মিসাইল। রাশিয়ার ব্রায়ানস্ক ও কুরস্ক অঞ্চলে এরই মধ্যে মিসাইল হামলার খবর পাওয়া গেছে। হামলার পর সংঘাতের তীব্রতা আরও বেড়ে গেছে। এই ধরনের হামলায় যুদ্ধের বৃহত্তর চিত্রের কোনো বদল হবে না, কিন্তু পশ্চিমারা যে রাশিয়ার টেনে দেয়া লাল রেখা অতিক্রম করতে পারে তার ইঙ্গিত মিলেছে এই হামলায়। ক্রিমিয়া সহ ইউক্রেনের যেসব ভূখণ্ডের নিয়ন্ত্রণ এখন রাশিয়ার হাতে রয়েছে, সেখানে ন্যাটো সমর্থিত হামলাকে মস্কো এখন পর্যন্ত সহ্য করেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডে হামলা বড় ধরনের উস্কানি। এই হামলার জবাবে রাশিয়া তাদের পারমাণবিক মূলনীতি হালনাগাদ করেছে। ইউক্রেনের মতো যারা পশ্চিমা অস্ত্র দিয়ে হামলা করবে তাদের প্রতিহত করতে পারমাণবিক অস্ত্র মোতায়েনের নীতি গ্রহণ করেছে ক্রেমলিন। ইউক্রেনের একটি প্ল্যান্টে সম্প্রতি মিসাইল হামলা করেছে মস্কো, যেটাতে কোনো পারমাণবিক ওয়ারহেড ছিল না। তবে এটা দিয়ে কিয়েভকে কঠোরভাবে সতর্ক করেছে মস্কো। দরকার হলে যে ক্রেমলিন পিছু হটবে না সেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা। ট্রাম্পের দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত স্থিতিশীলতা ধরে রাখতে চান পুতিন। ট্রাম্পের সাথে সুবিধাজনক শর্তে দর কষাকষি করতে পারবেন বলে মনে করেন তিনি, কিন্তু ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে ক্রেমলিন সতর্কও আছে। ট্রাম্পের কিছু উপদেষ্টা যুদ্ধবিরতি ও ইউক্রেনের ন্যাটো সদস্যপদ স্থগিত রাখার প্রস্তাব দিয়েছেন, কিন্তু পুতিনের চূড়ান্ত লক্ষ্য আরও বড়। তিনি চান কিয়েভের সরকারে এমন পরিবর্তন আসুক যাতে ইউক্রেনের পররাষ্ট্রনীতি বিষয়ক সিদ্ধান্তের ওপর স্থায়ী ভেটো দেখা যায়। ট্রাম্পের অধীনেও পশ্চিমারা যদি ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া অব্যাহত রাখে, তাহলে পুতিন দীর্ঘ সংঘাতের পথে হাঁটতে পারেন। পশ্চিমাদের সক্ষমতা যতদিন শুকিয়ে না আসে, ততদিন পুতিন যুদ্ধ চালিয়ে যাবেন। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অন্য ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে চীন। বাইডেনের আমলে মার্কিন চীন সম্পর্ক তুলনামূলক স্থিতিশীল ছিল। দুই দেশ সতর্ক কূটনীতির পাশাপাশি নিয়মিত যোগাযোগ করেছে। দুই দেশই বড় ধরনের সংঘাত এড়ানোর চেষ্টা করেছে, বিশেষ করে তাইওয়ান প্রণালী এবং দক্ষিণ চীন সাগরের মতো স্পর্শকাতর ইস্যুতে তারা কোনো দ্বন্দ্বে জড়াতে চায়নি। ট্রাম্পের প্রথম মেয়াদের অভিজ্ঞতা থেকে বোঝা যায় বেইজিংয়ের বিরুদ্ধে তার আগ্রাসী হওয়ার আশঙ্কা আছে। তিনি বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন, চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন, আর ইন্দো প্রশান্ত অঞ্চলে মার্কিন সামরিক জোটের শক্তি আরও বাড়িয়েছিলেন।
শি ভাবতেই পারেন যে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আরও বড় চ্যালেঞ্জ নিয়ে আসবেন, বিশেষ করে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেহেতু একটু কমেছে এবং মার্কিন অর্থনীতি গতি পেয়েছে, তাই শির এই আশঙ্কা আরও বেড়ে গেছে। জাতীয় নিরাপত্তা টিমের জন্য ট্রাম্প এমন সব ব্যক্তির নাম ঘোষণা করেছেন যারা চীনের বিরোধিতার ব্যাপারে খুবই কট্টর। এই কর্মকর্তারা মনে করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় বাড়ানো উচিত, রফতানি আরও কঠোর হাতে নিয়ন্ত্রণ করা উচিত এবং তাইওয়ানের জন্য সহায়তা জোরদার করা উচিত। প্রেসিডেন্ট শির বর্তমান টিমের সাথে ওয়াশিংটনের গভীর সম্পর্ক নয়, ফলে দুই দেশের উচ্চ পর্যায়ে যোগাযোগটা বেশ কঠিন। ট্রাম্পের প্রথম মেয়াদে অনানুষ্ঠানিক পরোক্ষ চ্যানেলে যোগাযোগ ছিল, কিন্তু এখন সেটা নেই। ফলে মার্কিন নীতিতে হঠাৎ কোনো পরিবর্তন আসলে চীন অসহায় পরিস্থিতিতে পড়তে পারে। রাশিয়া আর চীনকে বিচ্ছিন্ন করার ব্যাপারে ট্রাম্প বেশ আত্মবিশ্বাসের সাথে কথা বলছেন, কিন্তু এই দুই দেশের সম্পর্কের যেই অর্থনৈতিক ও কৌশলগত ভিত্তি, সেটার কারণে কাজটা হবে বড় চ্যালেঞ্জের। গত 2 বছরে রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হয়েছে চীন। রাশিয়ার আমদানি 40% এবং রফতানির 30% হচ্ছে চীনের সাথে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এই নির্ভরতা আরও বেড়েছে, কারণ অন্য বড় অর্থনীতি থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ইউক্রেনের সাথে যদি শান্তি চুক্তি হয় এবং রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা শিথিল করেও, তবুও ইউরোপের সাথে অর্থনৈতিক সম্পর্ক পুনর্নির্মাণ করা বড় চ্যালেঞ্জই থেকে যাবে। মস্কোর ব্যাপারে ইউরোপের অনেকেরই আস্থার অভাব রয়েছে। যুদ্ধপূর্ব অর্থনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আগ্রহ অনেকেরই আর অবশিষ্ট নেই। পুতিন আর শির যে ব্যক্তিগত সম্পর্ক, সেটা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। ওয়াশিংটনের ব্যাপারে দুই নেতারই গভীর অবিশ্বাস। দুই নেতাই এমন একটা বহুমেরুর বিশ্বের ধারণায় বিশ্বাসী, যেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব থাকবে সীমিত। অর্থনীতি, রাজনীতি থেকে নিয়ে সামরিক ক্ষেত্রেও তাদের সহযোগিতা রয়েছে। তাছাড়া উভয়ের যে অভিন্ন স্বার্থ রয়েছে, সেটা দুই দেশের অংশীদারত্বকে অনমনীয় করে রেখেছে। ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে রাশিয়া আর চীন উভয়েরই দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, যেটা কোনো মার্কিন প্রেসিডেন্টের মেয়াদের মতো সীমিত নয়। 2029 সালে ট্রাম্পের দ্বিতীয় দফা প্রেসিডেন্টের মেয়াদ শেষ হবে। তারপরে নতুন প্রেসিডেন্ট এসে ট্রাম্পের নীতি সব বদলে দিতে পারেন। অন্যদিকে পুতিন আর শি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। উভয়ই তারা এমন কৌশলগত লক্ষ্য নিয়ে এগোচ্ছেন, যেটা কোনো নির্বাচনী সময়সীমার মধ্যে সীমিত থাকবে না। পুতিনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্যতম হল পশ্চিমা জোটকে দুর্বল করা এবং রাশিয়ার প্রভাব বাড়ানোর জন্য প্রচেষ্টা জারি রাখা। সেজন্য ইউক্রেনের বিরুদ্ধে যদি দীর্ঘ যুদ্ধ চালিয়ে যেতে হয়, সেটাও তিনি করবেন। আর শির লক্ষ্য হল বৈশ্বিক শক্তি হিসেবে চীনের যে উত্থান, সেটাকে ধরে রাখা, সেই সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস ও ভিন্নমতের মতো অভ্যন্তরীণ ইস্যুগুলোর মোকাবেলা করা। এসব লক্ষ্য অর্জনের জন্য দুই নেতাই তাদের অংশীদারত্বকে গুরুত্বপূর্ণ মনে করেন। দুজনের কেউই এই সম্পর্ককে সহজে ছাড়তে চাইবেন না। চীন রাশিয়ার অংশীদারিত্বকে ট্রাম্প কতখানি দুর্বল করতে পারবেন, সেটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করছে। প্রথমত, তাকে ইউক্রেন যুদ্ধের জটিলতা পাড়ি দিতে হবে। রাশিয়ার মূল দাবিগুলো পূরণ করে তিনি যদি কোনো চুক্তি করতে না পারেন, তাহলে মস্কো তাদের আগ্রাসী অবস্থান বদলাবে না। ফলে বেইজিংকে বিচ্ছিন্ন করার বিষয়টি জটিলই থেকে যাবে। ট্রাম্পকে তার ইউরোপীয় মিত্রদেরকে রাজি করাতে হবে, যাতে তারা রাশিয়ার সাথে সম্পর্ক পুনঃস্থাপনে পদক্ষেপ নেয়। কিন্তু পুতিনের ব্যাপারে ইউরোপীয়দের যে অবিশ্বাস, তাতে কাজটা মোটেই সহজ হবে না। ইউরোপীয়রা যদি অংশ না নেয়, তাহলে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা কখনোই পূর্ণতা পাবে না। ট্রাম্প চীনের ব্যাপারে আগ্রাসী নীতি গ্রহণ করলে সেটা বরং বেইজিং আর মস্কোকে আরও ঘনিষ্ঠতার দিকে ঠেলে দিতে পারে। দুই দেশই যদি যুক্তরাষ্ট্রকে অভিন্ন হুমকি মনে করে, তাহলে তাদের সহযোগিতা আরও গভীর হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে তাদেরকে আলাদা করার জন্য ট্রাম্পের চেষ্টা আরও বাধার মুখে পড়বে। দুই দেশের মধ্যে বিভাজন তৈরির ব্যাপারে ট্রাম্প বেশ আত্মবিশ্বাস দেখাচ্ছে, কিন্তু রাশিয়ার চীনের সম্পর্কের যে ধরন, সেখানে কাজটা খুবই কঠিন।
অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক নির্ভরতা, অভিন্ন কৌশলগত লক্ষ্য এবং ওয়াশিংটনের প্রতি অভিন্ন অনাস্থার ভিত্তিতে তাদের সম্পর্ক গড়ে উঠেছে। এই ভিত্তি নড়ানো সহজ কথা নয়। ট্রাম্প যদি মস্কোর সাথে উত্তেজনা কমিয়েও আনেন, তবু যুক্তরাষ্ট্র সেখানে খুব বেশি সুবিধা পাবে না। চীন আর রাশিয়া দীর্ঘমেয়াদী খেলায় নেমেছে। তাদের যে অভিন্ন লক্ষ্য, যুক্তরাষ্ট্র সেখানে খুব একটা পরিবর্তন করতে পারবে না। দুই দেশের সম্পর্কটা তাই আগামী বহু বছর জারি থাকবে। ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা জোরালো হলেও ভূরাজনৈতিক জটিলতার কারণে সেটা বড় ধরনের বাধার মুখে পড়বেই। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।